মিয়ানমারের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং রাখাইনে গণহত্যার বিচারের দাবি জানিয়েছেন রোহিঙ্গারা। রাখাইন থেকে বিতাড়িত হওয়ার ৯ বছর পূর্তিতে কক্সবাজারের উখিয়া টেকনাফে আয়োজিত সমাবেশে তারা এ দাবি জানান। কক্সবাজার থেকে আব্দুল্লাহ খানের প্রতিবেদন, জানাচ্ছেন রত্না জামান। দেখতে দেখতে পূর্ণ হলো রোহিঙ্গা সংকটের ৯ বছর, কিন্তু নিশ্চিত হয়নি প্রত্যাবাসন। হাতে প্ল্যাকার্ড, মুখে মাতৃভূমিতে ফেরার আকুল আকুতি। দীর্ঘ এ সময়ে শরণার্থী জীবনের দুর্দশা থেকে মুক্তি পেতে কক্সবাজারের উখিয়া টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বিশেষ সমাবেশ করে রোহিঙ্গারা। সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ও বাংলাদেশ সরকারের উদ্যোগের পরও ৯ বছর একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি। মিয়ানমারের ১৯৮২ সালের বিতর্কিত নাগরিকত্ব আইন বাতিল এবং রোহিঙ্গাদের জাতিগত স্বীকৃতির দাবি জানান তারা। আমরা সবাইকে বলতে চাই, আমাদের সিটিজেনশিপ আমাদেরকে ফিরে দেন। আমাদের এখানে ভালো লাগতেছে না, আমরা ক্যাম্পের জীবন আর চাই না। আর দেশের মধ্যে আরা ওয়াফেস রিপাট্রিয়েশন হইতে চাই, আর রিফিউজি লাইফ বেশি হতো না চাই। রোহিঙ্গা নেতারা জানান, পূর্ণ নাগরিক অধিকার ছাড়া এবং অনিরাপদ পরিবেশে মিয়ানমারে ফেরার প্রশ্নই ওঠে না। সম্প্রতি মিয়ানমার কর্তৃপক্ষ ৩,০৯,০০০ রোহিঙ্গাকে রাখাইনের অধিবাসী হিসেবে স্বীকৃতি দিলেও নিরাপত্তা পরিস্থিতির অজুহাতে প্রত্যাবাসন প্রক্রিয়া এখনও ঝুলিয়ে রেখেছে। এতে হতাশা জানিয়েছে পরবাসী ১২ লক্ষাধিক রোহিঙ্গা। রত্না জামান, গ্রিন নিউজ ডেস্ক। মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির আরও অবনতি হয়েছে এবং রোহিঙ্গাদের উপর নির্যাতন ক্রমেই ভয়াবহ হয়ে উঠেছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের প্রকাশিত প্রতিবেদনের বরাতে মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। এএফপি জানায়, ২০২৫ সালের ১ জুন থেকে চলতি বছরের ৩১ মে পর্যন্ত মিয়ানমারের মানবিক পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর। এতে সহিংসতা, অর্থনীতি এবং সাধারণ মানুষের দুর্ভোগের মধ্যে যোগসূত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ৫ বছরে সামরিক বাহিনী, গণতন্ত্রপন্থী এবং বিভিন্ন জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাতে ১ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ৩ বাহিনীর প্রধান। বঙ্গভবনে দুপুর অনুষ্ঠিত এ সাক্ষাতে তারা রাষ্ট্রপতিকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌপ্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের উদ্যোগের কথা জানান। পাশাপাশি বাহিনীর পেশাগত দক্ষতা ও সার্বিক উন্নয়নের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দেশবাসী সহ বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়েছেন। পৃথক বাণীতে তারা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি, ন্যায় এবং সহমর্মিতা, ক্ষমা এবং ভালোবাসা ও মানবিকতার আদর্শ অনুসরণের আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, ন্যায়, ক্ষমা, সহনশীলতা এবং মানুষের মর্যাদার অনন্য দৃষ্টি স্থাপন করেছেন। তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা, বিদ্বেষ, বিভেদ এবং অন্যায় পরিহার করে শান্তি, সম্প্রীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে ন্যায় এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। বিরোধী দল হিসেবে যেসব অধিকার পাওয়ার কথা তার বড় একটি অংশ থেকেই তারা বঞ্চিত, এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জানান, সংসদ থেকে শুরু করে সংসদের বাইরেও বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার তারা। মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে প্রথমবার মতো পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন।
বিরোধী দলীয় নেতা বলেন, ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা সময় জাতি হিসেবে পার করছি। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের যে যাত্রা শুরু হয়েছিল সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে। নির্বাচন নিয়ে নানা প্রশ্ন থাকলে দেশের স্বার্থে বিরোধী দল ভোট মেনে নেয়, তবে সরকার পদে পদে বিরোধী দল দেশের মানুষের সাথে প্রতিনিয়ত বৈষম্য করছে। বিরোধী দল হিসেবে এই বৈষম্য মেনে নেওয়া হবে না। দুইটা অঙ্গ, একটা সরকারি দল আর একটা বিরোধী দল, এছাড়া একটা দেশ চলে না। উইদাউট অপোজিশন ডেমোক্রেসি জিরো, এটার কোনো ভ্যালু নাই, জিরো ভ্যালু ক্যারি করে। বিরোধী দল হিসাবে আমাদের যেটুকু পাওনা সংসদের ভিতরে, আপনারা সচেতন সাংবাদিক সমাজ লক্ষ্য করছেন, আমরা বহুলাংশে সেটা থেকে বঞ্চিত হচ্ছি। 1.5 মাসেরও বেশি সময় ধরে চলা গ্যাস সংকট নিরসন না হওয়ায় ক্ষোভ জানিয়েছে যান চালকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা মতো গ্যাস না পাওয়ায় কমে গেছে ট্রিপ, আর এতে সংসার চালাতে বেগ পেতে হচ্ছে বলে জানান তারা। পাম্প কর্তৃপক্ষ বলছে সরবরাহে কিছুটা উন্নতি হয়েছে, দ্রুতই স্বাভাবিক হবে পরিস্থিতি। সঞ্জিত হাসনাতের রিপোর্ট। রাজপথে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা যানবাহনের দীর্ঘ সারি কোনো যানজটের ছবি নয়, এটি গ্যাস সংকটের এক বাস্তব চিত্র। 1.5 মাসেরও বেশি সময় ধরে রাজধানীর বেশিরভাগ সিএনজি স্টেশনে বিরাজ করছে এই পরিস্থিতি। দীর্ঘ প্রতীক্ষার পর পাম্পে পৌঁছালেও সরবরাহ সংকটে মাত্র 30 থেকে 50 টাকার গ্যাস নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে চালকদের। আমরা গ্যাস পাই হয়তো 30 টাকার, হয়তো 35 টাকা, নাহলে 45 টাকা, নাহলে 36 টাকা। আগে তো পাইতাম 500-600, এমন ফুল হয়ে যেত। এখন প্রেশার নাই তো রিমুভ করতে। গ্যাসের চাপ না থাকায় উপার্জন অর্ধেকে নেমে এসেছে বলে জানান চালকরা। এই আগের মতোই তো গ্যাস 300 টাকার গ্যাস ঢুকছে। আমার গ্যাস ঢুকে 500 টাকার, 300 টাকার ঢুকছে গ্যাস। একটু পাইতাম সারাদিন গাড়িটা চলতো, সারাদিন তো গাড়ি চলে না যে গ্যাস পাই। আমাদের তো কর্ম করার অবস্থা থাকতেছে না। যেরকম 3-4 ঘন্টা যদি সিরিয়ালে খাড়াই গ্যাস নিতে হয়, তাহলে আমরা বাকি টাইম কাজ করব কিভাবে? আয় কমে যাওয়ায় সংসারের আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। 3-4 টিপ মারলে আর মারতে পারি না, আবার এসে সিরিয়াল ধরা লাগে। এই কষ্টের মধ্যে আমরা এখন চলতেছি। গ্যাস এইভাবে হইলে তো আমরা না খেয়ে মারা যাব। গ্যাস যদি না থাকে আমাদের জীবন কিভাবে চলবে? পাম্প মালিকরা বলছেন ধীরে ধীরে কাটতে শুরু করেছে সংকট। হ্যাঁ, আগের চেয়ে মোটামুটি অনেক ভালো, আর চাপও ভালো আছে। এখন ড্রাইভারেরা মোটামুটি গ্যাস নিয়ে অনেকটা সন্তুষ্ট আগের চেয়ে। পরিবহন খাত সচল রাখার পাশাপাশি শ্রমজীবী মানুষের দুর্ভোগ কমাতে গ্যাস সরবরাহ নিশ্চিত করাই সময়ের দাবি বলে মনে করেন সংশ্লিষ্টরা। সঞ্জিত হাসনাত, গ্রিন নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, গ্যাস সংকটের দায় পুরোপুরি ফ্যাসিস্ট সরকারের। তবে বিএনপি সরকার এই সংকট উত্তরণে কাজ করছে। সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। স্থলভাগের গ্যাস অনুসন্ধান বন্ধ রেখে কিছু অলিগার্কের হাতে এটা তুলে দেওয়ার জন্য আসলে এটা করা হয়েছে। আমরা জনগণের ক্রাইসিসের প্রতি সমব্যথী, কিন্তু আমরা একই সাথে এই কথাটা বলতে চাই, এই সংকটটা বহু বছরের পুঞ্জীভূত সমস্যা। সো এই সব কিছু মাথায় রেখে আমরা এরকম একটা সময়ের কথা বলছি এবং আমরা গ্র্যাজুয়ালি ভালোর দিকে যাব ইনশাআল্লাহ। বিগত আমলের ফ্যাসিস্ট সরকার দেশকে শুধু ভঙ্গুরই করেনি, দেশের প্রতিটি খাতকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এটা বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় আমরা পার করছি। ইভেন কি একটা দেশ যদি প্রথম থেকেও আরম্ভ করা হয় সেটা একটা ব্যাপার, কিন্তু এটা একটা ভঙ্গুর না। দ্য সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড। এটা আরো কঠিন ব্যাপার, দ্য সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড কমপ্লিটলি গত 17 বছরে। সো আপনাদেরও আমাদেরকে সহযোগিতা করতে হবে। নগর কর্তৃপক্ষের তেমন কোনো উদ্যোগ না থাকায় সারা দেশে বাড়ছে এডিস মশার উপদ্রব ও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। উন্নত চিকিৎসার আশায় রোগীর ভিড় বাড়ছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে। এতে সেবা দিতে বেগ পেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। ডেঙ্গু থেকে বাঁচতে মশক নিধন কার্যক্রমে গতি আনাসহ জনসচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন আফরাদ জেমিন। বর্ষাকাল ফুরাতে না ফুরাতেই রাজধানী সহ সারা দেশে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে নীরবে বংশবিস্তার করে চলেছে এডিস মশা। এতে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।
জ্বর, বমি, মাথা ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে সোহরাওয়ার্দী সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে ছুটে আসছে রোগীরা। আবার নরমালি জ্বর হয়, জ্বরের তাপমাত্রা অনেক বেশি ছিল। বৃহস্পতিবারে এই হসপিটালে এসে টেস্ট করায় সন্ধ্যার সময় রিপোর্ট পাই। রিপোর্ট পাওয়ার পরে রিপোর্ট পজিটিভ আসে ডেঙ্গু। তো আমি রাত 11টার দিকেই ভর্তি হয়েছি এখানে। উন্নত চিকিৎসা পেতে এদের একটা উল্লেখযোগ্য অংশই আসছে মফস্বল থেকে। ভোলা থেকে আমার রক্তের হাইট কমের কারণে আমি এর জন্য ঢাকা এসেছি। ঢাকা এসে ভালো চিকিৎসা পাইছি, মোটামুটি অনেক সুস্থ আছি, ভালো আছি আর কি। বাড়ি দিয়ে 6-7 দিন ধরে জ্বর, বাসা দিয়ে 3 দিন ধরে নাই যে গোসল মোসল করে নাইছে, কালকে জ্বর নাই। চাপ বেড়ে যাওয়ায় সেবা দিতে বেগ পেতে হচ্ছে চিকিৎসক নার্সদের, কারণ শয্যার পাশাপাশি আছে জনবল সংকট। হ্যাঁ, আমাদের তো বেগ পেতেই হয়, কারণ আমরা দেখা যায় যে হারে পেশেন্ট, সেখানে আমরা স্টাফ কম। তো আমরা দেখা যায় স্টুডেন্ট নার্স দিয়ে আমরা তো সাথে থাকিয়েই ওদের কাজ সাথে নিয়ে আমাদের কাজ করতে হয়, নাহলে আমরা পারি না। রোগী যখন বেশি লোড হয় আমাদের তো বেশি কষ্ট হয়েই যায়। পেশেন্ট নিয়ে কাজ করা কিন্তু খুব সিনসিয়ারলি কাজ করতে হয়, সেক্ষেত্রে আমাদের রেস্ট হয় না। ডেঙ্গুর বিস্তার ঠেকাতে রোগীদের সার্বক্ষণিক মশারির মধ্যে থাকা সহ প্রচুর পরিমাণ পানি ও তরল খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মশারির ভিতরে থাকলে তাদের অন্য একটা মশাকে কামড় দিতে না পারি আর কি, মশারির ভিতরে থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কি যে এই সময় শরীরের হাইড্রেশন মেনটেন, আমরা বলি প্রচুর পানি, লিকুইড খাদ্য, ফলের রস, প্রচুর পানি, হ্যাঁ, এগুলা খেতে হবে। তাই শরীরে হাইড্রেশনের, শরীরে তরল পদার্থ এইটা যাতে মেনটেন করে, হাইড্রেশনটা মেনটেন করতে হবে এবং এই জন্য তাকে প্রচুর পানি খেতে হবে। আর যদি কোনো কারণে যদি পেশেন্টের প্রেশার ফল করে প্রেশার কমে যায়, তাকে আমরা বলি নিকটস্থ যে কোনো হসপিটালে ভর্তি, তাকে স্যালাইন দিতে, স্যালাইন রাখতে পারে। এই জন্য প্রেশারটা মেপে দেখতে হবে যে প্রেশারটা ভালো আছে না কমে যাচ্ছে, এগুলো খেয়াল রাখতে হবে আর কি। এডিস মশার লার্ভার ধ্বংসে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর তাগিদও দিয়েছেন তারা। শুধুমাত্র সরকারি উদ্যোগে তাকালে হবে না, আমাদের জনগণকে যে একটা মাস পার্টিসিপেশন, আমাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে কমিউনিটি লেভেলে, বিশেষ করে জনগণের সবাইকে অংশগ্রহণ করতে হবে। আমি মনে করি জনসচেতনতা আর একটু বাড়াতে হবে আর কি। তাদের মতে ছাদ, গ্যারেজ, ফুলের টব ও বাড়ির আঙিনা নিয়মিত পরিষ্কার রাখা গেলে মশার বিস্তার প্রায় 70% নিয়ন্ত্রণ করা সম্ভব। আফরাত জামিন, গ্রিন নিউজ, ঢাকা। এদিকে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। নতুন ডেঙ্গু আক্রান্ত 907 জন রোগী বর্তমানে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং নিয়ন্ত্রণ কক্ষের দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। নতুন আক্রান্তের মধ্যে পুরুষ 538 জন, নারী 369 জন। এ নিয়ে চলতি বছরের 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে 30,830 জনে। একই সময় মৃত্যু হয়েছে 88 জনের। সংবিধান মেনেই শপথ নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলে দাবি করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মঙ্গলবার সচিবালয়ে শিশু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সুরক্ষায় আইনগত সহায়তা, সামাজিক সুরক্ষা বিষয়ক ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন। আইনমন্ত্রীর দাবি, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে গুম, ক্রসফায়ার ও রাজনৈতিক হয়রানি বন্ধ হয়েছে। বিগত 6 মাসে পুলিশ বাদী হয়ে কোনো রাজনৈতিক হয়রানিমূলক মামলা করেনি। এদিকে বাগেরহাটের মোংলার জয়মণি এলাকা থেকে গত 10 এপ্রিল মিরাজ শেখকে কোস্ট গার্ড কর্তৃক গুমের অভিযোগ স্বাধীনভাবে তদন্ত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। এটাকে বলে ডিমিং ক্লজ। যখন শপথ দেওয়া হয়েছে আমরা সাংবিধানিকভাবে দিয়েছি। প্রথম কথা হলো আইনে যেটা আছে সেটা আছে। দ্বিতীয় হলো এই সরকার যেটা করেছেন সংবিধান মেনেই করেছেন, এখানে কোনো ব্যত্যয়ের কোনো কিছু ঘটেনি। বাগেরহাটে একটা গুমের ঘটনার অভিযোগ এসেছে কোস্টগার্ডের বিরুদ্ধে, সেটা ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত হবে। আগামী বছরের জুলাইয়ের মধ্যেই দেশের 5 ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার সচিবালয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি। বলেন, এজন্য বাজেটে 6,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী সপ্তাহে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবে মন্ত্রণালয়। তফসিল ও নির্বাচনের তারিখ ইসি নির্ধারণ করবে। বৈঠকে ঢাকার পানি সরবরাহ ব্যবস্থাপনায় ডেনমার্কের সহযোগিতার বিষয়েও আলোচনা করা হয়। মীর শাহে আলম জানান, সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্পের 3য় ফেজে 4,500 কোটি টাকা সহায়তা দেবে দেশটি।
সরকারের প্রস্তাব তো আমি এর আগেও বহুবার বলেছি যে চলতি অর্থ বছরের বাজেটে এই 5টি নির্বাচন করবার জন্য যে 6,000 কোটি টাকার প্রয়োজন সেটা আমরা রেখেছি। আমরা আগামী সপ্তাহে হয়তো একটু মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে আমি হয়তো কথা বলবো যে তাদের প্রস্তুতিটা কত দূর বা কি অবস্থা। গঙ্গার পানি বন্টন চুক্তিতে জরুরি মুহূর্তে 55% ক্ষেত্রেই ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ। নয়াদিল্লি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইম্প্যাক্ট অ্যান্ড পলিসি রিসার্চ ইনস্টিটিউট বলছে, গঙ্গার পানি নিয়ে বিরোধ নিয়ন্ত্রণে 1996 সালের চুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও শুষ্ক মৌসুমে বাংলাদেশের ন্যায্য অধিকার সুনিশ্চিত করতে এটি অনেকাংশেই ব্যর্থ হয়েছে। এমন বাস্তবতায় চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। বিস্তারিত জানাচ্ছেন ইসমত রৌনক। শুষ্ক মৌসুম, গঙ্গায় পানি কমে আসছে, আর ঠিক তখনই সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশের পানির। কিন্তু গবেষণা বলছে সংকটের সেই সময়ই বারবার কমেছে প্রাপ্তির পরিমাণ। নয়াদিল্লি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান IMPRI এর সাম্প্রতিক পর্যালোচনায় উঠে এসেছে 2008 থেকে 2016 সাল পর্যন্ত পানির প্রবাহ কমে যাওয়ার 27টি সংকটময় পরিস্থিতির মধ্যেই 15টিতেই বাংলাদেশ পায়নি চুক্তিতে নির্ধারিত ন্যূনতম পানি, অর্থাৎ 55.5% ক্ষেত্রেই ঘাটতি ছিল। শুধু এই সময়টিই নয়, 1997 থেকে 2016 সাল পর্যন্ত 3টি 10 দিনের হিসাব বিশ্লেষণ করে দেখা গেছে 31% সময় হার্ডিঞ্জ ব্রিজে প্রত্যাশিত পানি পৌঁছায়নি। সবচেয়ে উদ্বেগের সময় 11 মার্চ থেকে 10 মে। চুক্তিতে যে সময়কে সংকটকাল হিসেবে বিবেচনা করা হয়, এই সময়ে 120টি হিসাবের 52টিতেই অর্থাৎ 43% ক্ষেত্রে প্রত্যাশিত প্রবাহ পাওয়া যায়নি। আর বাংলাদেশের জন্য 35,000 কিউসেক পানি নিশ্চিত থাকার কথা যেসব সময়ে, সেখানেও 60টি হিসাবের 39টিতে অর্থাৎ প্রায় 65% ক্ষেত্রে হার্ডিঞ্জ ব্রিজে সেই পরিমাণ পানি পৌঁছায়নি। তাহলে ফারাক্কায় পানি ছাড়া হলেও হার্ডিঞ্জ ব্রিজে এসে কেন কমে যাচ্ছে প্রবাহ? গবেষণার ব্যাখ্যা, ফারাক্কা থেকে হার্ডিঞ্জ ব্রিজ পর্যন্ত পথে অনিয়ন্ত্রিত পানি প্রত্যাহার, উপনদীর প্রবাহের পরিবর্তন, নদীর গতিপথ ও গঠনগত পরিবর্তন এবং পানির পরিমাণ সীমাবদ্ধতা তৈরি করছে এই ব্যবধান। অর্থাৎ শুধু ফারাক্কা থেকে কত পানি ছাড়া হলো, এই হিসাব বাংলাদেশের বাস্তব প্রাপ্তির পুরো চিত্র তুলে ধরে না। 1996 সালে সই হওয়া 30 বছর মেয়াদী গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। তাই নবায়নের আগে পুরনো কাঠামোর দুর্বলতা কাটানোর পরামর্শ দিয়েছেন গবেষকরা। ইসমতারা অনু, গ্রিন নিউজ ডেস্ক। মাগুরার বহুল আলোচিত শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় মৃত্যুদণ্ড ডেথ রেফারেন্স এবং আপিলের রায় পিছিয়ে 31 আগস্ট নির্ধারণ করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার দ্বৈত বেঞ্চ এ নতুন দিন ধার্য করেছেন। আজ মামলাটির রায়ের দিন ধার্য থাকলেও অ্যাটর্নি জেনারেল দেশের বাইরে থাকায় সময় চেয়ে আদালতের কাছে আবেদন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক। পরে আদালত আবেদন মঞ্জুর করে রায়ের জন্য আগামী সোমবার রায়ের দিন ধার্য করেন। 2025 সালের মার্চ মাসে মাগুরার নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে যৌন নিপীড়নের শিকার হয় আসিয়া। পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ মারা যান। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সাংবিধানিক ও জনস্বার্থ সংশ্লিষ্ট প্রশ্নের জবাব না দিয়ে সংশ্লিষ্ট গণমাধ্যম ও সংবাদ কর্মীদের আক্রমণ করা উদ্বেগজনক ও অনৈতিক। এ ধরনের প্রতিক্রিয়া মুক্ত গণমাধ্যম বাক স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে TIB এসব কথা বলে। এতে বলা হয়, টেকনোক্র্যাট কোটায় দ্বৈত নাগরিকত্বধারী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ সংবিধান সম্মত নয়। এ বিষয়ে স্বচ্ছতার সঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা না করে পদ গ্রহণ প্রশ্নবিদ্ধ। অথচ জনস্বার্থে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সংবাদকর্মীরা যখন এই বিষয়ে সুনির্দিষ্ট প্রশ্ন করেছেন, প্রতিমন্ত্রী তার সরাসরি উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করেছেন। এই ঘটনায় নিন্দা উদ্বেগ প্রকাশের পাশাপাশি মুক্ত গণমাধ্যম, স্বাধীন সাংবাদিকতা, বাক স্বাধীনতা ও জনগণের তথ্য প্রাপ্তির অধিকার খর্ব করার এমন আত্মঘাতী প্রয়াস পরিহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি। একদিকে সারের কৃত্রিম সংকট, অন্যদিকে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দিশেহারা রাজশাহীর প্রান্তিক কৃষকরা। বিঘা প্রতি ধান উৎপাদন খরচ 3 থেকে 4 হাজার টাকা বৃদ্ধি পেলেও বাজারে মিলছে না কাঙ্ক্ষিত সার। তবে কৃষি বিভাগ বলছে বাজারে কোনো সারের সংকট নেই। রাজশাহী প্রতিনিধি রায়হান ইসলামের প্রতিবেদন।
বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে চলছে কৃষকদের কর্মব্যস্ততা। আমন ধান চাষে স্বপ্ন দেখলেও উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় ফিকে হয়ে গেছে কৃষকের সেই স্বপ্ন। ধান চাষ ও পরিচর্যা করতে গিয়ে আর্থিক সংকট ও দুশ্চিন্তায় দিন কাটছে। চাষিদের দাবি, গত মৌসুমের চেয়ে বিঘা প্রতি ধান চাষে খরচ বেড়েছে 3 থেকে 4 হাজার টাকা। গেলবারের থেকে এবার আমাদের ধান ক্ষেতের উৎপাদন খরচ অনেকটাই বেশি হচ্ছে, এই নিয়ে আমরা অনেক চিন্তিত আছি। গতবার এবার বিঘাকে 3-4 হাজার টাকা মতন বেশি, লেবারের দাম বেশি, সারের দাম বেশি, ওষুধের দাম তো বলা যাবে না, ওষুধের দাম তো দীর্ঘ। কৃষকদের অভিযোগ, সংকটের অজুহাতে খুচরা বাজারে সারের দাম বস্তা প্রতি বেড়েছে 200 থেকে 300 টাকা। অপরদিকে কীটনাশকের দাম বেড়েছে 400 থেকে 500 টাকা। জমির দাম সহ সব মিলে এবার বিঘায় উৎপাদন খরচ পড়ছে 24 থেকে 25 হাজার টাকা, অথচ বাজারে ধানের দাম কম। এ অবস্থায় সরকারের কাছে ধানের যৌক্তিক দাম নির্ধারণ করার দাবি চাষিদের। সার ওষুধের দাম বেশি, সার এখন ধরেন পাওয়া যাচ্ছে না, ছুঁয়ে মানে আটকা ছুঁয়ে বুঝতে নাই। আমাদের ধানের খরচ বেশি, এবার যদি ধানের দাম বেশি না হয় তাহলে আমাদের লস যাবে। এবার সারের দামও বেশি, ওষুধের দামও বেশি, এবং ধানের দাম যে কিরম হবে। অন্যদিকে বাজারে কোনো সারের সংকট নেই দাবি কৃষি বিভাগের। রাজশাহী জেলাতে আমাদের সারের কোনো সংকট নাই। সারের যেটা বরাদ্দ এবং এখন পর্যন্ত যে মজুদ আছে আমাদের পর্যাপ্ত মজুদ আছে। চলতি মৌসুমে জেলায় 83,600 হেক্টর জমিতে আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে 3,14,336 মেট্রিক টন ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের। রায়হান ইসলাম, গ্রিন নিউজ, রাজশাহী। চিকিৎসার জন্য হাসপাতালে এসে বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়ছেন রোগীরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল, বড় হোক বা ছোট, বিদ্যুৎ সংকটে সর্বত্রই ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। চট্টগ্রাম, সাভার, টাঙ্গাইল ও জামালপুরের সংবাদদাতার পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন জেরিন জামান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ চলে যায় বিদ্যুৎ। কখনো প্রায় 2.5 ঘন্টা বিদ্যুৎ না থাকায় অচল হয়ে পড়ে রেডিওলজি ও ইমেজিং বিভাগ। বন্ধ থাকে 6টি এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাফি মেশিন। ফলে দূর দূরান্ত থেকে আসা শত শত রোগীকে পরীক্ষা করাতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কারণ চলে গিয়ে আর নোয়াইয়ার 1 ঘন্টা বা 2-3 ঘন্টা নোয়াইয়ার রিস্তার কি 1 ঘন্টা পর্যন্ত দাঁড়া থাকছে, এখনো পর্যন্ত কি রোগীরা ট্রিটমেন্ট করাতে পারতেছে না। রোগীর অবস্থা খারাপ, আমরা ওয়ার্ডও যেতে পারতেছি না, পরীক্ষাটি উন্নত সময় দেব। সকাল 11:09 তুল প্রায় 12টা দিন মাসুল এরপর আইছি জেনারেটর চলি, পুরো ফাঁকা ইনজলি আর লাইটুন জ্বলি। কারণ না থাকলে তো বহুত কিছু সমস্যা, এক্সরে সমস্যা, অক্সিজেনের সমস্যা, তারপরে লিফটও না চলে, বেকিনের সমস্যা। বিকল্প হিসেবে জেনারেটর চালু করা হলেও তা দিয়ে বড় ও ভারী চিকিৎসা সরঞ্জাম চালানো সম্ভব হয়নি। ফলে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন জরুরি পরীক্ষা নিরীক্ষা করাতে আসা রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুর্ভোগ কমাতে বিদ্যুৎ বিভাগের সাথে জরুরি যোগাযোগের পর সরবরাহ স্বাভাবিক হয়। চমেক হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করে সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। যতগুলো সিসিআর, যতগুলো ইমার্জেন্সি ওয়ার্ড আছে সবগুলোতে কারেন্ট ছিল। আমি বলছি আমার অফিসে কারেন্ট দরকার নাই, অফিসের কারেন্টটা ওদিকে দিয়ে দেন, যেখানে খারাপ রোগী আছে ওখানে চলে যাবে। অন্যান্য জায়গায় পড়ায়াটা পিডিবিতে ফোন করার সাথে সাথে 10 মিনিট পর ওরা কারেন্ট দিয়ে। ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র একই। প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা প্রায় 2000 রোগী নিয়মিত লোডশেডিং এর কারণে ভোগান্তিতে পড়ছেন। আমার খুবই দরকার আলট্রা করা, তো আমি ওখানে গিয়ে দেখলাম যে বিদ্যুৎ নাই। এখানে এসে একটা সমস্যার সম্মুখীন হলাম যে এখানে বিদ্যুতের ব্যবস্থা খুবই বাজে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফজলে বাড়ি বলেন, এই হাসপাতালে সেবা নিতে আসা রোগীদেরকে আমরা প্রকৃত সেবা দিতে পারছি না বিদ্যুতের কারণে। জরুরি বিভাগের সেবা এবং আল্ট্রাসোনোগ্রাম এই সবগুলা টেস্টই নির্ভর করে বিদ্যুতের উপরে। বিদ্যুৎ না থাকলে সাধারণত রোগীদের এই সেবাগুলো বিঘ্নিত হয়। জামালপুরের সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ ওয়ার্ড এবং মহিলা ওয়ার্ডে গিয়ে দেখা যায়, অধিকাংশ রোগী তীব্র গরমে আরো অসুস্থ হয়ে পড়ছেন। 3 বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে হাসপাতালের জেনারেটর। কারেন্ট থাকে না, যদি যায় প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো এরকম আসে। কারেন্ট যায় আর আসে না। মনে করেন যে রাত্রে আজকে প্রায় 3 ঘন্টার মতো কারেন্ট ছিল না। হাসপাতালের ইসিজি, এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাফি মেশিনও চালু রাখতে এবং সেবা নিশ্চিতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থার কথা বলছেন চিকিৎসকরা। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অবর্ণনীয় কষ্ট হচ্ছে। জ্বালানি সরবরাহ পেলে আমরা বৈদ্যুতিক পাখা সহ অন্যান্য যন্ত্রপাতি, ইসিজি, এক্সরে, আল্ট্রাসোনো মেশিন এগুলো চালাতে পারবো এবং রোগীদের সেবা
আরো বৃদ্ধি করতে পারবো। টাঙ্গাইলের ঘাটাইলে ঘন ঘন লোডশেডিং এর কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। বিদ্যুৎ সরবরাহে বারবার বিঘ্ন ঘটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের ভোগান্তি বাড়ছে। বিশেষ করে রাতে ও জরুরি সময়ে বিদ্যুৎ না থাকায় চিকিৎসা সেবায় নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। লোডশেডিং হচ্ছে এখন সারা দেশের একটা ব্যাপক সমস্যা। আমাদের হাসপাতালে লোডশেডিং এর ফলে আমাদের রোগীরাও ভোগান্তি বাড়ছে। কারণ হচ্ছে আমাদের এক্সরে, ইসিজি, আলট্রাসোনোগ্রাম যেগুলি ভারী যন্ত্রপাতি সেগুলি হচ্ছে আমাদের আইপিএস থাকা সত্ত্বেও আমরা সার্ভিসটা পুরোপুরি দিতে পারছি না। হাসপাতালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও কার্যকর বিকল্প ব্যবস্থা নিশ্চিত করাই এখন জরুরি বলে মনে করছেন সেবা প্রত্যাশীরা। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক। পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যাওয়ার কারণে পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে বেশ কিছু পরিবার। পানিতে তলিয়ে গেছে 250 হেক্টর ফসলি জমি। বিষয়টি তদারকি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সুজন সরকারের প্রতিবেদন। ভারী বৃষ্টির কারণে সোমবার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে আখাউড়া পৌরসভা, মোগরা ইউনিয়ন ও দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকা। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় অনেকেই গৃহবন্দী হয়ে পড়েছেন। এরই মধ্যে 250 হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে। বাড়ছে হাওড়া নদীর পানিও। বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ দিয়ে পানি ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আমরা ব্যবসা বাণিজ্য সব বন্ধ, কখনো পানি বাড়তি, এরপরে জমি সব পানি তোলে, দোকান পানির নিচে আছে, এখনো পানি বাড়তি অবস্থায় আছে। আরো বাড়লে আমরা আরো ক্ষতিগ্রস্ত হব। রাজেন্দ্রপুর, সাহেবনগর, বঙ্করচক সরকারে কয়েকটা বন তোলাই গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, নিম্নাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক ত্রাণের ব্যবস্থা আছে আমাদের কাছে এবং জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্য ত্রাণ এবং গবাদি পশু ও মৎস্য ঘের এগুলো যেন ভেসে না যায়, এগুলোর পূর্ব প্রস্তুতি যেন নেওয়া যায়। আমাদের সকল ডিপার্টমেন্ট প্রস্তুত আছে। স্থায়ীভাবে ক্ষয়ক্ষতি এড়াতে বাঁধের ঝুঁকিপূর্ণ স্থান ও পানি প্রবাহের পথ সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।